শাস্তির হুঁশিয়ারি উপেক্ষা করে এনবিআর এ কমপ্লিট শাটডাউন এ কর্মকর্তা কর্মচারীরা সংস্কারে সমর্থন জানালেন ব্যবসায়ীরা। সোহরাওয়ার্দীতে মহাসমাবেশে ইসলামী আন্দোলনের নেতাকর্মীরা সংস্কার, জুলাই হত্যার বিচার ও সংখ্যানুপাতিক নির্বাচনের দাবি। জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তিতে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা জামায়াতের। 19 জুলাই সোহরাওয়ার্দীতে জাতীয় সমাবেশ। বাংলাদেশের সঙ্গে সম্পর্ক এগিয়ে নিতে আগ্রহী ভারতের সংসদ সদস্যরা দ্বিপক্ষীয় ইস্যুতে পশ্চিমবঙ্গকে অন্তর্ভুক্ত করার প্রস্তাব। কলম্বো টেস্টে শ্রীলঙ্কার কাছে ইনিংস ও ৭৮ রানে হার বাংলাদেশের। অধিনায়কত্ব ছাড়লেন শান্ত। স্বাগত বিরতিহীন সংবাদ দুপুরে আপনাদের সাথে আছি সঞ্চারী মতুতমা। শুনছিলেন শিরোনাম, চলে যাচ্ছি পুরো খবরে। আন্দোলন প্রত্যাহারে অর্থ উপদেষ্টার আহ্বান এবং এনবিআর এর হুমকি প্রত্যাখ্যান করে সকাল থেকে কমপ্লিট শাটডাউন ও মার্চ টু এনবিআর কর্মসূচি পালন করছে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ। এনবিআর চেয়ারম্যানের অপসারণের এক দফা দাবিতে চলছে এই কর্মসূচি। দেশের বিভিন্ন ট্যাক্স, ভ্যাট ও কাস্টমস দপ্তরের কর্মকর্তা কর্মচারীরা সকাল থেকে কর্মসূচিতে যোগ দেন। তবে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এনবিআর ভবনের 2 গেট বন্ধ করে রাখায় বাইরে অবস্থান নেন আন্দোলনকারীরা। তারা জানান, আন্দোলন চলার পাশাপাশি আলোচনার পথও খোলা আছে। এর আগে শুক্রবার এনবিআর এর জনসংযোগ বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, জাতীয় রাজস্ব বোর্ডের সব দপ্তর সংস্থায় কর্মরত কর্মকর্তা কর্মচারীরা বিনা অনুমতিতে অনুপস্থিত থাকলে কিংবা দেরিতে উপস্থিত হলে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। একবার আলোচনার প্রহসন দিচ্ছেন, 2 দিন পরে আলোচনা হবে, কিন্তু আলোচনা আসলে কিছুই হচ্ছে না। তখনই আমরা এই কঠিন পরিস্থিতিতে আসতে বাধ্য হয়েছি। কমপ্লিট শাটডাউন এটা আজকের একদিনের তৈরি না, ইট ইজ এ লং প্রসেস যেখানে আমাদের এখানে ঠেলে দেওয়া হয়েছে। আজকের প্রেক্ষাপট আপনি দেখতে পাচ্ছেন, আপনার চারপাশটা দেখেন, সারা বাংলাদেশ একটা অফিস আদেশ উপেক্ষা করে এখানে এসছে কেন? দেওয়ালে পিঠ থেকে গেছে। এ নিয়ে আরো জানাতে রাজধানীর আগারগাঁও থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী শাহিদ আহমেদ। শাহিদ, দীর্ঘদিন ধরেই তো এনবিআর এর চেয়ারম্যানের অপসারণের দাবি জানিয়ে আসছেন কর্মকর্তা কর্মচারীরা, সাথে আজকে সকাল থেকেই এনবিআর এর কর্মকর্তা কর্মচারীদের আন্দোলন চলছে। কোনো পক্ষ থেকে কি আলোচনার কোনো উদ্যোগ দেখছেন? সঞ্চারী, আমি প্রথম থেকে যদি আপনার কথাগুলো উত্তর দেওয়ার আগে প্রথম থেকে বলি, সকাল থেকে কমপ্লিট শাটডাউনের উদ্দেশ্যে বিভিন্ন কর অঞ্চল অফিস থেকে, কাস্টম অফিস থেকে তারা এখানে জড়ো হয়েছেন। আর এই মুহূর্তে চিত্র যদি আমি আপনাকে একটু দেখাই, এখন যেহেতু বৃষ্টি হচ্ছে, বৃষ্টির জন্য যারা আন্দোলনকারী সহ গণমাধ্যম কর্মী সবাই একটু বিপাকে পড়েছে। সবশেষ তথ্য হচ্ছে 2:30 এই ঐক্য পরিষদ, সংস্কার ঐক্য পরিষদ এনবিআর তারা এখানে একটা সংবাদ সম্মেলন করবেন। সংবাদ সম্মেলন করে তাদের সিদ্ধান্ত বা পরবর্তী কি কর্মসূচি তারা নিবে বা আলোচনার কোনো আগ্রহী কিনা, এই বিষয়গুলোকে আসলে তুলে ধরা হবে গণমাধ্যম কর্মীদের কাছে। আর সকাল থেকে যত আমরা জেনেছি, এখানে সকাল 6:30 7টার দিকে জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান উনি কিন্তু এই প্রধান কার্যালয়ে তার নিজস্ব অফিসে প্রবেশ করেছেন। এখনো পর্যন্ত উনি ভিতরে আছেন। আর মূল 2 গেট দিয়ে কিন্তু আসলে কাউকে ভিতরে ঢুকতে দেওয়া হচ্ছে না। যারা ওখানে দাপ্তরিক কাজে যেসব কর্মকর্তা কর্মচারী, তাদেরকে পরিচয়পত্র নিশ্চিত হয়ে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী তাদেরকে ভিতরে ঢুকে দিচ্ছে। এছাড়া বাংলাদেশ কোস্ট গার্ড, বিজিপি, র্যাব, পুলিশের সদস্যরা পুরো জাতীয় রাজস্ব বোর্ডের চত্বরে তারা বেশ কঠোরভাবে তারা অবস্থান, যাতে কোনো প্রকার অনাকাঙ্ক্ষিত ঘটনার মুখোমুখি যেন না হতে হয়। আর আরেকটি বিষয়, সেক্ষেত্রে এখানে যারা কর্মকর্তা কর্মচারী আছেন তাদের আসলে জানতে চাওয়া হয়েছিল, তাদের আসলে এখানে পরবর্তী কর্মসূচি বা তাদের মতামত। তারা যেটা বলছে যে আসলে দেয়ালে পিঠ ঠেকে গেছে।
সেটার জন্য তারা বাধ্য হয়ে এখানে দাঁড়িয়েছেন। 12 মে থেকে যে আন্দোলনটা তারা চালাচ্ছিল, এখন সবশেষ একটা সিদ্ধান্তে তারা পৌঁছেছে, সেটা হচ্ছে তাদের এক দফা এক দাবি, যে জাতীয় রাজস্ব বোর্ডের বর্তমান চেয়ারম্যানের অপসারণ। আসলে এর পরবর্তীতে পদক্ষেপটা আসলে কি, যেহেতু সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে আলোচনার সুযোগ রয়েছে, কিন্তু তারা আলোচনায় অনাগ্রহী। তারা এক দফা যে চেয়ারম্যানের পদত্যাগ হবে, তারপরে তারা যে কোনো আলোচনা করবে। আর বাদ বাকি যে তাদের সিদ্ধান্ত কর্মসূচি, সেগুলো আসলে কিছুক্ষণ পরে তাদের। আগারগাঁও থেকে এনবিআর এর কর্মকর্তাদের কমপ্লিট শাটডাউন কর্মসূচি নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী শাহিদ আহমেদ। এনবিআর এর স্থবিরতার দ্রুত সমাধান করা জরুরি, আর সার্বিক সংস্কারে সমর্থন আছে বলে জানিয়েছেন ব্যবসায়ী ও শিল্পোদ্যোক্তারা। এছাড়া এনবিআর চেয়ারম্যানের অপসারণ কাম্য নয় বলেও জানিয়েছেন তারা। শনিবার এনবিআর এর আন্দোলনের প্রভাব নিয়ে হোটেল ইন্টারকন্টিনেন্টালে সংবাদ সম্মেলন করেন আইসিসিবি, বিজিএমইএ, বিকেএমইএ, আইসিআই সহ বিভিন্ন ব্যবসায়ী ও শিল্প সংগঠনের নেতারা। এ সময় ব্যবসায়ী নেতারা জানান, কাস্টমস কর্মকর্তাদের কাছে ব্যবসায়ীরা জিম্মি। এনবিআর এর সৃষ্ট জটিলতার কারণে কিছু কিছু ক্রেতা ইতোমধ্যে এয়ার শিপমেন্ট ও রপ্তানি আদেশ বাতিলের হুমকি দিয়েছে। পাশাপাশি পোর্ট ডেমারেজ নির্ধারিত রেটের 4 গুণ হারে পরিশোধ করতে হচ্ছে, যা ব্যবসার ব্যয় বাড়াচ্ছে। আপনার এক্সপোর্ট কোথায় যাবে, এক্সপোর্টের কোথায় যাবে, বায়ার কোথায় যাবে? আপনার রেডিমেড গার্মেন্টের উপরে আপনি 83%-এর উপরে ইউ আর ডিপেন্ডেন্ট ফর এক্সপোর্ট। তো সেইটা যদি বন্ধ হয়ে যায়, তারপরে আসতেছে লেদার, তারপরে আসতেছে ফার্মাসিউটিক্যাল, তো সেরামিক, তো ওগুলা যদি বন্ধ হয়ে যায়, তাহলে আপনি যাবেন কোথায়? পুরো ইকোনমি বন্ধ হয়ে যাবে। 3 দফা দাবিতে মহাসমাবেশে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জড়ো হয়েছেন ইসলামী আন্দোলনের কয়েক হাজার নেতাকর্মী। সকাল থেকে দলে দলে নেতাকর্মীরা আসেন সমাবেশ স্থলে। সেখানে স্থানীয় ও কেন্দ্রীয় নেতারা বক্তব্য দিচ্ছেন। মূল পর্বের সভাপতিত্ব করবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। সংস্কার কার্যক্রম, জুলাই হত্যাকাণ্ডের বিচার এবং আনুপাতিক প্রতিনিধিত্ব বা পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবিতে এই মহাসমাবেশের আয়োজন করা হয়েছে। ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে অংশ নেওয়া প্রায় সব রাজনৈতিক দলের নেতাদের এই মহাসমাবেশে আমন্ত্রণ জানানো হয়েছে, জানিয়েছেন নেতারা। সোহরাওয়ার্দী উদ্যানে চলছে ইসলামিক আন্দোলনের সম্মেলন। আমরা সরাসরি যাচ্ছি সেখানে। সেখানে আছেন আমাদের সহকর্মী শিকদার মেহেদী হাসান। মেহেদী, দুপুর 2টা থেকে তো পুরোপুরি আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হওয়ার কথা ছিল। এই মুহূর্তে সমাবেশে কি অবস্থা দেখতে পাচ্ছেন? কি কি দাবি আসছে সেখান থেকে? জি, আমরা কিন্তু এখন ঠিক শহীদ সোহরাওয়ার্দী উদ্যান, সেই উদ্যানেই অবস্থান করছি এবং আমরা কিন্তু সকাল থেকে আসলে এখানে অপেক্ষা করছি। তাদের যে পূর্ব নির্ধারিত কর্মসূচি, সেই কর্মসূচি কিন্তু আনুষ্ঠানিকভাবে দুপুর 2টাতে শুরু হওয়ার কথা ছিল এবং এখন কিন্তু দুপুর 2টো বেজে গিয়েছে। এবং আমরা দেখতে পেয়েছি যে আসলে শীর্ষস্থানীয় যে নেতাকর্মীরা তারা কিন্তু ইতিমধ্যে মঞ্চে উপস্থিত। তবে যিনি পীর সাহেব, তিনি এখন পর্যন্ত আসেননি। তিনি হয়তো কিছুক্ষণের মধ্যে আসবেন বলে তারা আশা ব্যক্ত করছেন। আর এখানকার যে পরিস্থিতি, সেটা যদি আমি আপনাদেরকে একটু বলি, যে আসলে এখানে এই যে উদ্যানটি কিন্তু আসলে একদম কানায় কানায় পরিপূর্ণ, অর্থাৎ জনতার ঢল যেটাকে বলি আমরা, সেটা কিন্তু এখানে আসলে দেখা যাচ্ছে। এবং এখানে রোদ এবং বৃষ্টি উপেক্ষা করেই কিন্তু এখানে যারা এসছেন তারা কিন্তু এখানে আসলে অবস্থান করছেন এবং খুব শান্তিপূর্ণ একটি পরিবেশের মধ্যে দিয়ে কিন্তু তারা এই সমাবেশ বা তাদের এই কর্মসূচি তারা পালন করছেন। এবং আমি যদি পাশাপাশি আর একটু জানাই আপনাকে, যে আসলে তাদের এখানে আজকের যে 4টি দফা রয়েছে, কিন্তু সেই দফাগুলো হচ্ছে প্রথমত রাষ্ট্রের যে সংস্কারগুলো, নির্বাচনের আগে সেই সংস্কারগুলো করার জন্য তারা দাবি তুলেছেন। তারা দাবি তুলেছেন যে জুলাইয়ের যে গণহত্যা হয়েছে, সেই গণহত্যার প্রকাশ্য বিচারের বিষয়ে তারা দাবি জানিয়েছেন। তারা দাবি চেয়েছেন যে ইসলামিক যে দলগুলো আছে তার পেছনে যে সকল ষড়যন্ত্র হচ্ছে, সেই ষড়যন্ত্রগুলোকে আসলে রুখে দেওয়ার জন্য যে সকল প্রক্রিয়াগুলো রয়েছে সেগুলোর জন্য তারা দাবি জানিয়েছেন। এবং সর্বশেষ তারা যে দাবিটি জানিয়েছেন যে তাদের যে সকল নেতাকর্মীরা রয়েছেন এবং তাদের বিরুদ্ধে যে সকল মামলাগুলো রয়েছে, সেই মামলাগুলো যাতে অনতিবিলম্বে তাদেরকে প্রত্যাহার করা হয়। এখনও তাদের অনেক নেতাকর্মীরা আছেন যারা আসলে কারাগারে বন্দী। এই বিষয়ে তারা কথা বলেছেন। এবং আমরা যদি আপনাদেরকে একটু দেখাতে চাই যে আসলে এখানে প্রতিটি স্তর, আসলে এই মাঠের যে প্রতিটি স্তর, সেই প্রতিটি স্তরেই কিন্তু আসলে এখানকার যারা সমর্থকরা আছেন বা নেতাকর্মীরা আছেন তারা বিরাজ করছেন। এবং
এখানে বিশেষ করে যে সকল অঞ্চল থেকে যারা এসছেন তাদের জন্য কিন্তু আলাদা আলাদা করে কিছু জায়গা তৈরি করে দেওয়া হয়েছে যাতে কোনো ধরনের কোনো বিশৃঙ্খলা না হয়। আমরা একটু ঘুরে দেখেছিলাম এই শহীদ সোহরাওয়ার্দী উদ্যানের যে চারপাশ, এবং সেখানেও কিন্তু আমরা লক্ষ্য করেছি যে সড়কে তাদের যে স্বেচ্ছাসেবক কর্মীরা রয়েছেন তারাও কিন্তু বেশ তৎপর রয়েছেন যাতে কোনো ধরনের যানজট তৈরি না হয়। এবং আমি যদি আরো একটু বলি যে ট্রাফিক যে বিভাগ আছে সেই বিভাগের সাথে কিন্তু মিলেই তারা আসলে মূলত এখানে তাদের এই কার্যক্রম চালাচ্ছেন। আমি আপনাদেরকে আরো একটু দেখাতে চাই যে আমার ঠিক পেছন দিকেই যে আপনারা দেখতে পাচ্ছেন যে সমাবেশের যে স্টেজ, সেই স্টেজটিতে কিন্তু ইতিমধ্যে যারা নেতাকর্মীরা আছেন তারা কিন্তু উপস্থিত হয়েছেন এবং এখানে কিন্তু প্রচন্ড রোদের তাপ কিন্তু রয়েছে। সেই তাপ উপেক্ষা করেই কিন্তু তারা এখানে আসলে এই সমাবেশ সফল করার জন্য তারা এসেছেন। এবং আমরা কথা বলেছিলাম এখানে বেশ কয়েকজনের সাথে, তারাও কিন্তু আমাদেরকে ঠিক একই কথা বলেছেন যে সামনে নির্বাচনকে রেখে তাদের যিনি নেতা তিনি যে তাদেরকে মেসেজটা দিবেন আজকে বা আজকে যে ঘোষণা আসবে সেই ঘোষণা অনুযায়ী তারা আজকে তাদের যে পরিকল্পনা সেই পরিকল্পনা অনুযায়ী তারা তাদের কার্যক্রম চালাবেন এবং সামনে নির্বাচনকে সামনে রেখে তারা সেই অনুযায়ী কাজ করবেন বলেও আমাদেরকে তারা জানিয়েছেন। তো এই ছিল আমার কাছ থেকে আসলে শহীদ সোহরাওয়ার্দী উদ্যান থেকে সর্বশেষ অবস্থান। ইসলামী আন্দোলনের মহাসমাবেশ নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী শিকদার মেহেদী হাসান। ইসলামী আন্দোলনের সমাবেশে আসার পথে মুন্সিগঞ্জের ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে সড়ক দুর্ঘটনায় 4 জন নিহত হয়েছে, আহত হয়েছে অন্তত 15 জন। শনিবার রাত 3টার দিকে হাঁসারা ব্রিজ 2 এর মধ্যবর্তী স্থানে এই দুর্ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস জানায় যশোর থেকে ইসলামী আন্দোলনের সমাবেশে যোগ দিতে আসার পথে ট্রাকের পেছনে বাসটি সজোরে ধাক্কা খায়। এ সময় বাস ও ট্রাকের চালক নিয়ন্ত্রণ হারিয়ে এক্সপ্রেসওয়ের সড়ক দ্বীপের রেলিংয়ে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই নিহত হন বাসের 2 যাত্রী, আহত হন অন্তত 17 জন। খবর পেয়ে শ্রীনগর ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে ঢাকায় পাঠায়। পরে ঢাকায় নেয়ার পথে মারা যায় আরও 2 জন। সিংপাড়া নোয়াপাড়া আন্ডারপাসের সামনে এক্সপ্রেসওয়েতে চলমান একটি ট্রাকের পিছনে চলমান একটি বাস ধাক্কা মারে, ফলে ঘটনাস্থলেই 2 জন মারা যায়, হসপিটালে আরও 2 জন মারা যায়। জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তিতে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে জামায়াতে ইসলামী। দুপুরে রাজধানীর মগবাজারে কেন্দ্রীয় কার্যালয়ের সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করা হয়। দলটির সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার বলেন, কর্মসূচির অংশ হিসেবে আগামী 19 জুলাই সোহরাওয়ার্দী উদ্যানে হবে জাতীয় সমাবেশ, 5ই অগাস্ট হবে দেশজুড়ে গণমিছিল। এছাড়া 1 জুলাই থেকে 8 অগাস্ট নতুন বাংলাদেশ দিবস পর্যন্ত থাকছে নানা কর্মসূচি। এর মধ্যে রয়েছে 16 জুলাই শহীদ আবু সাইদ স্মরণে রংপুরে দোয়া ও আলোচনা সভা, 6 থেকে 8 অগাস্ট সাংবাদিক ও সুধীজনদের সঙ্গে আলোচনা। সংবাদ সম্মেলনে অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার বলেন, জুলাই সনদ ঘোষণায় জাতির কাছে প্রতিশ্রুতিবদ্ধ সরকার। শহীদ আবু সাইদ, যার দুঃসাহসী মৃত্যু ভয়হীন অকুত ভয় চেতনা সারা দুনিয়াকে নাড়া দিয়েছিল, বাংলাদেশের সমস্ত মানুষ ঘর থেকে বেরিয়ে এসেছিল তার এই সাহসী জীবনদান, সেই স্মরণে আমরা রংপুরে আলোচনা সভা এবং দোয়া অনুষ্ঠানের আয়োজন করেছি। 19 জুলাই জামাত ঘোষিত যে 7 দফা, সেটা বাস্তবায়নের জন্য ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আমরা জাতীয় সমাবেশের ডাক দিয়েছি। নির্বাচনের তারিখ ঘোষণার মধ্য দিয়ে অধিকাংশ মানুষের আকাঙ্ক্ষার বাস্তবায়ন হবে। সেই লক্ষ্যেই প্রয়োজনীয় সংস্কার শেষে যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচন দিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। দুপুরে 24-এর গণঅভ্যুত্থান ঘিরে বিএনপির 36 দিনের কর্মসূচির প্রথম দিনের ভেন্যু চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে পরিদর্শন শেষে এসব কথা জানান তিনি। বলেন, জুলাই অগাস্ট গণঅভ্যুত্থানে আহত ও নিহত সকল পরিবারের পাশে থেকে দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় কাজ করে যাবে বিএনপি। দেশ যে অর্থনৈতিক ও সামাজিক সংকটের মধ্যে আছে তা থেকে মুক্ত করতে হবে। জনপ্রতিনিধিদের সেবক হতে কার্যকরী ভূমিকা রাখার আহ্বানও জানান রিজভী। এ সময় বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি বলেন, শেখ হাসিনার দৃশ্যমান বিচার দেখতে চায় বিএনপি। জনগণের প্রত্যাশা অনুযায়ী আওয়ামী লীগের বিচার হবেই।
প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচন দিতে হবে এবং সেই নির্বাচনটি অবশ্যই যৌক্তিক সময়ের মধ্যেই সেটা দিতে হবে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সাথে বৈঠক হয়েছে। এই বৈঠকের পরবর্তীতে গোটা দেশের মধ্যে মানুষের আবারও আশাবাদ জেগে উঠেছে যে না, আমরা একটি ভালো ভবিষ্যৎ নির্মাণ করার জন্য যাচ্ছি। সম্পূর্ণ দেশবাসীর দাবি খুব শীঘ্রই শেখ হাসিনার বিচার দৃশ্যমান হবে, দ্রুত কার্যকর হবে। যে সংস্কার কাজ চলছে সেটি আরও বেশি দৃশ্যমান এবং দ্রুত হবে। আওয়ামী লীগের বিচার পক্ষপাতহীনভাবে হতে হবে বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। সকালে এফডিসিতে আগামী জাতীয় নির্বাচনে তরুণ ভোটারদের ভূমিকা নিয়ে বিতর্ক প্রতিযোগিতায় অংশ নিয়ে এই মন্তব্য করেন তিনি। এ সময় জুলাইয়ের আকাঙ্ক্ষার প্রতিফলন অনুযায়ী নির্বাচনী প্রতিযোগীদের কর্মতৎপরতা নেই বলেও মন্তব্য করেন মাহমুদুর রহমান মান্না। 400 আসনের মধ্যে 300 আসনেই জিতবে এনসিপির এমন বক্তব্য হাস্যকর বলে মনে করেন নাগরিক ঐক্যের সভাপতি। ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা ভেঙে দেওয়ার খলনায়ক খায়রুল হক কখন কিভাবে দেশ ছেড়ে পালালো তা জাতির কাছে অজানা রয়ে গেল। তাকে ইন্টারপোলের মাধ্যমে গ্রেপ্তারের দাবি জানান তিনি। একটা সিদ্ধান্ত হলো যাতে মানুষের স্বস্তি ফিরল, আরো যোগাযোগ করেন। এই কনস্টিটিউশন কমিশন হবে দলের 7 জন সদস্য নিয়ে, প্রেসিডেন্ট থাকবেন, স্পিকার থাকবেন। প্রেসিডেন্ট স্পিকার এখন নাই, তার প্রতিনিধিরা থাকবেন। এমনভাবে একটা প্রস্তাব আছে যে এই প্রস্তাবে পক্ষপাতিত্ব করবার সুযোগ নেই। 7 জন মিলে একটা কমিটি নিরপেক্ষভাবে এই জায়গাগুলো যদি মনোনয়ন দিতে পারে, খেয়াল করবেন স্বেচ্ছাচার স্বৈরাচার হওয়ার সুযোগ অনেক কমে যাবে। সুনির্দিষ্ট সময়সীমা ঘোষিত না হলেও ত্রয়োদশ সংসদ নির্বাচনের প্রস্তুতিতে পুরো দমে এগোচ্ছে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশন সচিব জানিয়েছেন, সীমানা পুনর্নির্ধারণ এবং পর্যবেক্ষক ও সাংবাদিক নীতিমালা সংশোধনের কাজ চূড়ান্ত পর্যায়ে। অনলাইন বা পোস্টাল ভোটের বিষয়টি চূড়ান্ত না হলেও প্রবাসীদের নিবন্ধনের প্ল্যাটফর্ম তৈরির কাজও দ্রুত হচ্ছে। আগামী জাতীয় নির্বাচন 2026 সালের এপ্রিলের প্রথমার্ধের যে কোনো একটি দিনে অনুষ্ঠিত হবে। গেল 6 জুন জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস ঘোষণা দেন, আগামী বছরের এপ্রিলের প্রথমার্ধে হতে পারে ত্রয়োদশ সংসদ নির্বাচন। তবে 13 জুন লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠকে সংস্কার ও বিচারের অগ্রগতি সাপেক্ষে ফেব্রুয়ারিতে নির্বাচনের সম্ভাবনার কথাও বলেন প্রধান উপদেষ্টা। সে হিসাবে নির্বাচন কমিশনের হাতে আছে 7 থেকে 9 মাস। জাতীয় নির্বাচন আয়োজনে আগেভাগেই শেষ করতে হয় গুরুত্বপূর্ণ অনেক কাজ। নির্বাচনী রোডম্যাপে থাকে সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা। অতীতে সাধারণত প্রতিটি জাতীয় নির্বাচনের অন্তত 1.5 বছর আগে রোডম্যাপ প্রকাশ করেছে ইসি। ভোটের আগে দল নিবন্ধন, সীমানা পুনর্নির্ধারণ, ভোটার তালিকা প্রকাশ, বিধি সংস্কার সহ বিশাল কর্মযজ্ঞ শেষ করতে হবে কমিশনকে। তাই নির্বাচনের সুনির্দিষ্ট সময় ঘোষিত না হলেও অত্যাবশ্যক সব কাজই এগিয়ে রাখা হচ্ছে। যৌক্তিক বিবেচনায় ভোটার করার সুযোগ রাখতে সংশোধন করা হচ্ছে আইন। লজিস্টিক্স, যে ভোট নিতে গেলে আমাদের বাক্স, সিল, আপনার বস্তা, লোকাল পারচেজ যেগুলো আমাদের যে আঙুলে যে অমোচনীয় কালি যেটা দেওয়া হয়, এই জিনিসগুলো আমরা সংগ্রহ করছি। আমরা আশা করছি যে 30 সেপ্টেম্বরের মধ্যে, সেপ্টেম্বরের ভিতরে করব। তবে আচরণবিধির খসড়া চূড়ান্ত হলেও ধীরে এগোচ্ছে আরপিও সংশোধনের কাজ। নির্বাচন কমিশনের প্রস্তুতির অভাবে আটকে গেছে বা গতি পাচ্ছে না। আমরা ওই জায়গাটাতে যেতে চাই না। রাজনৈতিক ঐক্যমত হওয়ার পরে সেইটা অনুযায়ী আমাদেরকে গুছিয়ে সংশোধনীর প্রস্তাবগুলো পাঠাতে হবে। সেই সংশোধনীর প্রস্তাবের সাথে সাথে বিধি, আইনের সাথে সাথে আমাদের বিধি, প্রবিধি এবং অন্যান্য যে নীতিমালাগুলো সংশোধনের ব্যাপার প্রাসঙ্গিক হবে। ইসি সচিব আরও জানান, দল নিবন্ধনের বিষয়টি সময় সাপেক্ষ, কারণ এবার 147টি আবেদন জমা পড়েছে, যা প্রত্যাশার চেয়ে অনেক বেশি। সুলতানা জাহান মিতু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বাংলাদেশের সঙ্গে সম্পর্ক এগিয়ে নিতে আগ্রহী ভারতের সংসদ সদস্যরা। ভারতের সংসদের পররাষ্ট্র বিষয়ক স্থায়ী কমিটি ও
সংসদ সদস্যদের সঙ্গে শীর্ষস্থানীয় 4 বিশেষজ্ঞের বিশেষ মত বিনিময় সভায় এই সিদ্ধান্ত আসে। শুক্রবার কংগ্রেস দলীয় সংসদ সদস্য শশী থারুরের নেতৃত্বে সংসদীয় কমিটি ও 4 জন বিশেষজ্ঞের মধ্যে মত বিনিময় সভা হয়। এক সূত্রের বরাতে দ্য হিন্দু জানায়, সব সংসদ সদস্যই ভারত ও বাংলাদেশের মধ্যকার বিষয়গুলো নিয়ে সহানুভূতি ও সচেতনতা দেখিয়েছেন। দ্বিপক্ষীয় সম্পর্ক স্বাভাবিক করে সামনে এগিয়ে নেওয়ার আগ্রহের কথাও উঠে আসে এই সভায়। এই বিষয়ে পশ্চিমবঙ্গকে অন্তর্ভুক্ত করার প্রস্তাবও এসেছে। গত বছরের অগস্টে গণঅভ্যুত্থানে শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে দুই দেশের সম্পর্কের বেশ অবনতি হয়েছে। নতুন করে চ্যালেঞ্জের মুখে ভারত বাংলাদেশ বাণিজ্য সম্পর্ক। স্থলবন্দর দিয়ে বাংলাদেশ থেকে 9 পণ্য আমদানিতে ভারতীয় নিষেধাজ্ঞায় এই পরিস্থিতি। এ নিয়ে পণ্য আমদানিতে 3 মাসে 3 দফা বিধিনিষেধ আরোপ করল ভারত। বিশেষজ্ঞরা বলছেন, একতরফা নিষেধাজ্ঞায় দেশের রপ্তানিকারকদের একাধিক চ্যালেঞ্জ তৈরি করবে। বাংলাদেশ থেকে স্থলপথে ভারতের সঙ্গে বাণিজ্যে যোগাযোগ সহজ ও খরচ কম, কিন্তু স্থলপথে ভারতের একের পর এক নিষেধাজ্ঞা দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক কঠিন করে তুলেছে। সবশেষ শুক্রবার ভারত আবারও বাংলাদেশ থেকে 9 ধরনের পণ্য স্থলপথে আমদানি বন্ধ করে দিয়েছে। স্থলপথ দিয়ে আমদানি নিষিদ্ধ পণ্যগুলো হলো কাঁচা পাট, পাটের রোল, পাটের সুতো, বোনাফ্লেক্স কাপড় ও বিশেষ ধরনের টেক্সটাইল পণ্য। এর আগে গত 17 মে স্থলপথ দিয়ে তৈরি পোশাক, প্রক্রিয়াজাত খাদ্য, প্লাস্টিক, কাঠের আসবাব, সুতা ও সুতার উপজাত, ফল ও ফলের স্বাদযুক্ত পানীয়, কোমল পানীয় প্রভৃতি পণ্য আমদানি বন্ধ করে দেয় ভারত। এছাড়া গত 9 এপ্রিল কলকাতা বিমানবন্দর ব্যবহার করে বিশ্বের বিভিন্ন দেশে বাংলাদেশের পণ্য রপ্তানির সুবিধাও প্রত্যাহার করে নেয় দেশটি। ভারতের নিষেধাজ্ঞায় ক্ষতিগ্রস্তের সংখ্যায় ব্যবসায়ীরা, বিশেষ করে খুলনা ও রংপুর অঞ্চলের পাট ও তৈরি পোশাক ব্যবসায়ীরা। জাতীয় রাজস্ব বোর্ডের তথ্য অনুযায়ী 2023-24 অর্থ বছরে বাংলাদেশ থেকে ভারতে এই 9 ধরনের পণ্য রপ্তানি হয়েছে 1645 কোটি টাকার। 99% স্থলপথ দিয়ে রপ্তানি হয়। তবে সমুদ্রপথে মুম্বাইয়ের নভোসেবা বন্দর দিয়ে বাংলাদেশি পণ্য ভারতে সরবরাহের কোনো বিধি নিষেধ নেই। এছাড়াও বাংলাদেশের স্থলবন্দর দিয়ে ভারতে হয়ে নেপাল ও ভুটানে এই 9 ধরনের পণ্য স্বাভাবিক নিয়মে রপ্তানি করা যাবে। ইফাতারা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। চট্টগ্রামে চালু হলো বিএসটিআই এর পূর্ণাঙ্গ ল্যাব। এতে পণ্যের মান যাচাইয়ে চট্টগ্রামের ব্যবসায়ীদের আর ঢাকামুখী হতে হবে না। সকালে আগ্রাবাদে বিএসটিআই এর আঞ্চলিক কার্যালয়ের 10 তলা ভবন ও ল্যাব উদ্বোধন করেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান। এ সময় উপদেষ্টা বলেন, এই কার্যালয়ের ফলে দেশের আমদানি রপ্তানি গতিশীল হবে। এছাড়া ব্যবসায়ীদের সময় ও ব্যয় কমাতে সহায়তা করবে। একই সাথে আঞ্চলিক এই ল্যাবে পণ্য পরীক্ষার মাধ্যমে বিশ্ববাজারে বাংলাদেশি পণ্য এগিয়ে থাকবে বলেও মত তাঁর। অনুষ্ঠানে শিল্প সচিব, বিএসটিআই এর কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে জুলাই আন্দোলনে নিহত ফয়সাল আহমদ শান্তর মা সহ উপদেষ্টা ভবনের ফলক উন্মোচন করেন। একটি বন্দর নগরী হিসেবে চট্টগ্রামের পূর্ণ সম্ভাবনা কাজে লাগাতে হলে প্রয়োজন আন্তর্জাতিক মানের অবকাঠামো এবং সেবা। এই প্রেক্ষাপটে চট্টগ্রামে বিএসটিআই এর এই 10 তলা বিশিষ্ট আধুনিক ল্যাবরেটরি সমৃদ্ধ ভবন স্থাপন হচ্ছে একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এটা চট্টগ্রামের শিল্প বাণিজ্যকে বিশ্বব্যাপী প্রতিযোগিতায় এগিয়ে নেবে বলে এবং ভোক্তার অধিকার রক্ষা করবে বলে আমরা মনে করি। 50 কোটি টাকা স্টোর ভাড়া মাফ করে সংশ্লিষ্ট দপ্তরে চিঠি দিয়েছে চট্টগ্রাম বন্দরের প্রশাসনিক বিভাগ। চিঠিতে সংশ্লিষ্ট কর্মকর্তার সিল, স্বাক্ষর, স্মারক নম্বর থেকে শুরু করে সবই আছে। তবে সেগুলো পুরোপুরি ভুয়া। নানা সময়ের নথি জালিয়াতিকে ছাড়িয়ে গেছে ভুয়া চিঠির ঘটনা। কয়েকটি দপ্তর থেকে এমন চিঠির খবর আসায় বাড়ছে উদ্বেগ। প্রয়োজনীয় সিল, স্বাক্ষর, স্মারক নম্বর, এমনকি সংশ্লিষ্ট কর্মকর্তার নাম, তারিখ সবই আছে। চিঠিটি কোন কোন দপ্তরে কখন পাঠানো হয়েছে সেই তালিকাও বাদ যায়নি। প্রশাসনিক বিভাগের নাম করে এই চিঠিতে প্রধান উপদেষ্টার কার্যালয়ের কথাও উল্লেখ আছে, তবে এটি শতভাগ ভুয়া। 50 কোটি টাকা স্টোর ভাড়া মাফ, টার্মিনাল অপারেটর নিয়োগে জালিয়াতির অংশ এই চিঠি। সম্প্রতি কয়েকটি দপ্তরে এমন চিঠি
ধরা পড়েছে। আগে ভুয়া নিয়োগপত্র আর পণ্য রপ্তানি খালাসে ভুয়া নথি জমার ঘটনা ঘটেছে, তবে স্পর্শকাতর বিষয়ে প্রশাসনিক চিঠি জালিয়াতি শোনা যায়নি। এতে একাধিক চক্র জড়িত ধারণা কর্তৃপক্ষের। কিছু অসাধু চক্র আছে, তারা বিভিন্ন সময় আমাদের বিভিন্ন কর্মকর্তাদের স্বাক্ষর জালিয়াতি করে বিভিন্ন রকম অবৈধ সুবিধা আদায়ের চেষ্টা করে। তো এটা আমাদের যেটা আবেদন থাকবে সবার কাছে, এই ধরনের কোনো চিঠি যদি কেউ দিয়ে থাকে সেটা আমাদের এখানে যাচাই বাছাই করা যেন হয়, আমাদের ওয়েবসাইট যেন দেখা হয়। বন্দর ব্যবহারকারীরা বলছেন, আগের ঘটনাগুলোয় অপরাধীরা যথাযথ শাস্তি না পাওয়ায় জালিয়াতি বাড়ছে। জালিয়াতি করছে বছরের পর বছর ধরে, এগুলির শাস্তি হওয়ার প্রয়োজন আর কি। মানে এগুলি যখন উদ্ঘাটন হয়, এটার সাথে রিলেটেড যারা আছেন সকলের শাস্তি হওয়া দরকার, সেটা হয় না। আমরা প্রত্যাশা করব ভবিষ্যতে কঠোর শাস্তির মাধ্যমে একটা দৃষ্টান্ত সৃষ্টি করার জন্য। সম্প্রতি বন্দরে চিঠি জালিয়াতির একটি ঘটনায় কর্তৃপক্ষের করা মামলায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। অনুপম শীল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। ফেনীর সীমান্ত এলাকায় বেড়েছে মাদক কারবারিদের তৎপরতা। বিজিবি ও আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে ফেনসিডিল, গাঁজা সহ বিভিন্ন মাদকদ্রব্য ঢুকছে দেশে। স্থানীয়দের অভিযোগ, ধরাছোঁয়ার বাইরে মূল হোতারা। আর বিজিবির দাবি, সীমান্তে মাদক চোরাচালান রোধে নজরদারি বাড়ানো হয়েছে। এক বছরে জব্দ করা হয়েছে 6 কোটি টাকার মাদক। ফেনীর ছাগলনাইয়া সীমান্ত চোরাচালানের খবর পেয়ে অবস্থান নিয়েছে বিজিবি। 2 চোরা কারবারি ভারত থেকে বস্তা নিয়ে সীমান্ত পার হওয়ার চেষ্টা করছে। ধাওয়া করলে বস্তা ফেলে পালিয়ে যায় তারা। এই ধাওয়া করা মালটা কি করে ওরা ফালাইতে চলে যায়, তখন আমরা কি করি, মাল যখন আটক করি তখন ওদেরকে আটক করতে সক্ষম হই না। কর্দমাক্ত জায়গাতে চলাফেরা খুব কঠিন হয়, যার জন্য এই মাদক, তারপর বিভিন্ন যে চোরাচালানি পণ্যগুলো আছে, এগুলো আমাদের আটক করতে বিভিন্ন ধরনের বাধার সম্মুখীন হতে হয়। স্থানীয়রা বলছেন, সম্প্রতি ফেনীর ফুলগাজী, পরশুরাম ও ছাগলনাইয়া সীমান্তে চোরাচালান ও মাদক পাচার বেড়েছে। সীমান্তে বিজিবির করা অবস্থানের কারণে ধরা পড়ছে গাঁজা, ইয়াবা সহ বিভিন্ন মাদকদ্রব্য। তবে ধরাছোঁয়ার বাইরে মূল হোতারা। যারা ওটার সাথে জড়িত মূল হোতারা, হয়তোবা তাদেরকেও তারা পাচ্ছে না। তো আমাদের দাবি হলো, তাদেরকে যদি পায়, মাদকের সাথে যারা জড়িত তাদেরকে গ্রেপ্তার করার জন্য প্রশাসনকে বলবো। চোরাচালানি আগেও হয়েছে, এখনো হয় টুকটাক, কিন্তু তারা অনেক দক্ষতার সাথে কাজ করি চোরাচালানিকে আটক করতে, মালামাল আটক করতে সক্ষম হয়। সীমান্তে গোয়েন্দা নজরদারি ও অভিযান বাড়ানো হয়েছে জানিয়ে বিজিবি বলছে, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হচ্ছে। আসলে দীর্ঘ সীমান্ত এলাকা, জনবলের স্বল্পতা তো আছেই, পাশাপাশি মাদক পাচারকারীরা অনেক বেশি সক্রিয়। তাদের নিজস্ব সেন্ট্রি বিভিন্ন জায়গায় ডেপ্লয় থাকে, তাদের স্কট থাকে, তাদেরকে ফাঁকি দিয়েও কিন্তু আমরা প্রচুর মাদক ধরে থাকি। ফেনী বিজিবি ব্যাটালিয়ন 4-এর আওতায় 102.9 কিলোমিটার সীমান্তে গেল 1 বছরে 6 কোটি টাকার মাদক জব্দ করা হয়েছে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ভালো নেই দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিনের বাসিন্দারা। কাজ নেই, তাই অলস সময় পার করছেন স্থানীয়রা। ফেব্রুয়ারি থেকে 9 মাসের জন্য পর্যটক নিষিদ্ধ থাকায় বাজারে কয়েকটি নিত্যপণ্যের দোকান ছাড়া দ্বীপে অধিকাংশ ব্যবসা প্রতিষ্ঠানই বন্ধ। বিকল্প আয়ের সুযোগ না থাকায় চরম কষ্টে দিন পার করছেন দ্বীপের অধিকাংশ মানুষ। নেই কোলাহল, নেই চিরচেনা ব্যস্ততা, তাই ক্যারাম খেলে সময় কাটাচ্ছেন মানুষেরা। আয় রোজগার কমাই, অর্থ সংকট ও খাদ্য সংকটে দিন যাচ্ছে তাদের। এই চিত্র দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিনের। বাসিন্দারা বলছেন, সাগরে মাছ ধরতে যাচ্ছেন না তারা। এছাড়া দীর্ঘদিন বন্ধ রয়েছে পর্যটন ব্যবসাও। কোনো কাজ টাজ নাই, এখন ডালমারা বন্ধ, ওই বন্ধ, সে সম্পূর্ণ বন্ধ। খেলাগুলো করছে আর তো কোনো কাজ টাজ নাই। প্রায় 10,000-এর বেশি জনগোষ্ঠীর বিচ্ছিন্ন এই দ্বীপবাসীর জীবিকা অনেকটাই পর্যটন ঘিরে। এছাড়া 15 থেকে 20% মানুষ সাগরে মাছ ধরতে যায়। তাদেরও বছরের বেশিরভাগ সময় অলস পার করতে হয়। বর্তমানে দ্বীপে থাকা 2 শতাধিক হোটেল, রিসোর্ট ও রেস্তোরাঁ বন্ধ হওয়ায় বেকার হয়ে পড়েছে কয়েক হাজার মানুষ। এমন পরিস্থিতিতে দ্বীপ ছাড়ার কথাও ভাবছেন অনেকে।
উপদেষ্টা মহোদয় রেজওয়ানা ম্যাডাম যে বলেছিল যে আমাদের জন্য বিকল্প যে বেকারত্ব দূরীকরণের জন্য বিকল্প ব্যবস্থা করবে, বিভিন্ন এনজিও সংস্থা ঢুকাবে, হ্যাঁ, যারা খাদ্য সহায়তা দেবে, এ পর্যন্ত সিজন বন্ধর পরে কিন্তু তার কোনো আমরা কি পেলাম না। যা কিছু আছে বিক্রি করে যাচ্ছে, এটাও শেষে গেলে আস্তে আস্তে মানুষ দ্বীপ ছাড়তে বাধ্য হয়ে যাবে। পর্যটন মৌসুম ছাড়া বাকি সময়গুলোতে বিকল্প কর্মসংস্থানের দাবি স্থানীয়দের। প্রশাসন বলছে স্থানীয়দের জীবনমান উন্নয়নে বছর জুড়ে থাকবে নানামুখী কার্যক্রম। কয়েকটি প্রপোজাল আমরা তৈরি করেছি, সেই প্রপোজালগুলো পাঠিয়েছিও। তার মধ্যে উপজেলা থেকে আমরা একটা প্রপোজাল পেয়েছি, উপজেলা প্রশাসন থেকে। পাশাপাশি আমাদের কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কক্সবাজার, তাদের মাধ্যমে একটি বিকল্প কৃষির একটি প্রস্তাবনা আমরা তৈরি করেছি। গত বছর পর্যটন মৌসুমে সেন্ট মার্টিনে জাহাজ চলাচল করেছিল মাত্র 2 মাস, তাও নানা শর্ত জুড়ে দেয় সরকার। ভবিষ্যতে এমন শর্ত শিথিল করার দাবি পর্যটন ব্যবসায়ী ও স্থানীয়দের। তৌফিকুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, সেন্ট মার্টিন, কক্সবাজার। আর এই ছিল এখনকার মতো বিরতিহীন ইন্ডিপেন্ডেন্ট সংবাদ দুপুরে। এছাড়া ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। আমন্ত্রণ পরের আয়োজনে।